আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুষ্ঠেয় বৈঠক বাংলাদেশ এবং দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গেল সন্ধ্যায় যুক্তরাজ্য সফরের সবশেষ জানাতে গিয়ে তিনি একথা বলেন। আজ শুক্রবার সকাল ৯টায় লন্ডনের ডরচেস্টার হোটেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের কথা রয়েছে। যুক্তরাজ্য সফরে ওই হোটেলেই অবস্থান করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও তার সফর সঙ্গীরা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং বাংলাদেশের জন্য, বাংলাদেশের সামনের পলিটিক্যাল বাস্তবতার জন্য। পলিটিক্যাল যে আমরা আগামীতে দেখছেন যে ইলেকশনের একটা ডেট দেওয়া হয়েছে এপ্রিলে, তো এই ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য এই মিটিংটা খুবই ইম্পর্টেন্ট। এই মিটিংয়ে আমরা আশা করছি যে তারা আমরা এখানে আসলে কি এজেন্ডা এটা না, তারা যে মিটিং করছেন এবং তারা সব কিছুই আলাপ করবেন। কেননা একজন হচ্ছেন বাংলাদেশের এখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, আর একজন হচ্ছেন বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টির প্রধান। তো তারা দুইজনের মধ্যে আলোচনা হবে এবং তারা অনেকগুলো সব কিছু নিয়ে আলোচনা করবেন। পরিবারের সঙ্গে ঈদ উৎসব শেষে রাজধানীতে ফিরছে মানুষ। সরকারি বেসরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শেষ না হলেও কয়েকদিন ধরেই ঢাকায় আসতে শুরু করেছেন তারা। ঈদের দীর্ঘ ছুটির ফলে কর্মস্থলে ফেরা যাচ্ছে স্বস্তির ও ঝামেলাহীনভাবে। বাস, রেল ও লঞ্চে স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যাত্রাবাড়ী, গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালে দেখা গেছে যাত্রীদের ভিড়। রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চল থেকে ট্রেন যোগে ঢাকায় ফিরছে অনেকে। জার্নিটা খুবই আনন্দের ছিল, তবে আমরা স্টেশনে সিট পাই না, যার কারণে অনেক ভিড় হয়েছে। ঈদে যেহেতু যাত্রা ভোগান্তি তো আছেই, যথেষ্ট ভোগান্তি, অনেক ভিড়। কাউন্টার তো টিকিট নাই, অনলাইন থেকে টিকিট কাটার পরেও যথেষ্ট দাম। যাইতে আনন্দ হয়েছে, আসতে আনন্দ হয়েছে। হয়তো আরেকটু মা নেই, মা থাকলে আরেকটু মজা হতো, কিন্তু বাবা নিয়ে অনেক আনন্দ করে ঈদ কাটিয়েছি। এই মুহূর্তে রাজধানী মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলোয়ান খান। আলোয়ান, আমাদেরকে জানাবেন যে ঈদ শেষে ঢাকায় আসা যাত্রীরা কি বলছে, তাদের যাত্রা কেমন ছিল? ফাহমিদা, মহাখালী বাস টার্মিনালে আমরা বর্তমানে যে পরিস্থিতি দেখতে পেরেছি, ঈদের পরবর্তী যে যাত্রা, ঢাকা ফেরার যে যাত্রা, সে যাত্রার ভিতরে মানুষজন ফিরছে। সকালে কিছুটা চাপ ছিল মহাখালী টার্মিনালে। আমরা বাস চালকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে মহাখালী আসার আগেই বিভিন্ন স্টেশনে তারা বিভিন্ন যাত্রীরা নেমে গেছে। তবে যাত্রীদের ভিতরে দাম নিয়ে কিছুটা অসন্তুষ্টি দেখা গেছে। তারা অভিযোগ করেছে যে কিছুটা ভাড়া তারা আজকে বেশি দিয়ে তারা টিকিট কাটতে হয়েছে এবং যাত্রা তাদের করতে হয়েছে। পাশাপাশি বাস চালক এবং যারা বাসের কন্ট্রাক্টর, তাদের সাথে কথা বললে জানতে পেরেছে, তারা জানিয়েছে যে যাওয়ার সময় তাদের একদমই পুরো ফাঁকা একটা বাস নিয়ে তাদের যেতে হয়, যার কারণে তারা কিছুটা বাড়তি ভাড়া রেখেছে। তবে যাত্রীদের যেন ভোগান্তি না হয় সেই বিষয়টা তারা যথাযথ গুরুত্ব দিয়েছে এবং দেখা যাত্রীরা দাম বাড়তি দিলেও তাদের ভোগান্তি ছিল না, এই বিষয়টা তারা জানিয়েছে যে কিছুটা যে যখন তারা বাসে উঠে তখন কিছুটা চাপ ছিল, যে চাপ থাকার কারণে তারা সিট পাচ্ছিল না, এরকম অভিযোগ আছে। মহাখালীতে বর্তমানে একদমই একটা ফাঁকা একটা স্টেশন দেখা যাচ্ছে, যে বিষয়টা আমরা এই ফাঁকা স্টেশন থাকার কারণে বোঝা যাচ্ছে যে তারা ফিরতেছে, ফিরার গিয়ে বিকেলে নাগাদ আবার কিছুটা চাপ থাকবে বলে জানিয়েছে বাসের যে ড্রাইভার তারা। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।
টানা ছুটি শেষে কর্মজীবী মানুষ ফিরতে শুরু করেছে গাজীপুরে। অভিযোগ রয়েছে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের। ফলে ট্রাক, পিকআপ, মোটরসাইকেলের যুগে যে যেভাবে পারছে ফিরছে তারা। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও গণপরিবহনের চাপ বেড়েছে। গাজীপুরে ছোট ছোট অনেক শিল্প কারখানা কাল থেকে খুলবে, তাই চন্দ্র এলাকায় যাত্রীদের চাপ রয়েছে। ঈদের পরে বাজারে ক্রেতাদের ভিড় কম, বিক্রি কম থাকলেও বেড়েছে মাছ, মুরগি ও বিভিন্ন সবজির দাম। কোরবানির পর মাছের চাহিদা বাড়া ও সরবরাহ ঘাটতির অজুহাতে সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে 50 থেকে 100 টাকা। মুরগির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা, তবে ডিমের ডজনের দাম কমেছে 10 টাকা। মৌসুমী সবজি বাদে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে 10 টাকা থেকে 20 টাকা। বিক্রেতাদের দাবি সরবরাহ কম হওয়ায় কিছু পণ্যের দাম বেড়েছে। কাল পরশু থেকেও বাজারে সরবরাহ ও বেচাকেনা পুরোদমে চালু হবে বলে আশা ব্যবসায়ীদের। রোববার সোমবারে 2 দিনে কটা টাকা বিক্রি করছি, লাভ করছি। এখন শুধু লস যাই পিছনে দেন সব আগের মাল পড়ে রয়েছে। পটল আজকে 20 টাকা কেজি পাইছি, ঢেঁড়শও 20 টাকা কেজি, এই জন্য সুবিধা। ঈদের পরে তো সবকিছুর দামই কম দেখতেছি। ওই গুলশা ট্যাংরা কেজি সব ঈদের আগে বেচছি আপনার 500 550, এখন বর্তমানে বেচতেছি 600। তারপর আপনার পাবদা মাছটা ঈদের আগে বেচছি 400 450, এখন বেচতেছি 500। ঈদের আগের থেকে আর 20-50 বেশি, কারণ মাছ নাই। বর্ষাকাল এখনো ওই পরিমাণ, এখন তো নতুন পানি, মাছও ধরা পড়তেছে না। খাদেম হিসেবে পরিচয় দিয়ে জয়পুরহাটের মাফিয়া হয়ে ওঠেন সাবেক হুইপ আবু সাইদ মাহমুদ স্বপন। অবৈধ সম্পদ অর্জন ও 653 কোটি টাকা ব্যাংকে লেনদেনের অভিযোগে দুদকে 2টি মামলা হয়েছে স্বপনের নামে। স্বৈরাচার শেখ হাসিনাকে হযরত উপাধি দিয়ে তোষামোদের দৃষ্টান্ত স্থাপন করেন। আদিবাসীদের ভূমি দখল, নিয়োগ ও মনোনয়ন, বাণিজ্য, নদী খনন, সেতু নির্মাণ কাজ, হাসপাতালের সরঞ্জাম ক্রয়ে ঠিকাদারি নিয়ন্ত্রণ করে বাগিয়ে নিয়েছিলেন শত কোটি টাকা। আতিকা রহমানের রিপোর্ট, সহযোগিতা করেছেন জয়পুরহাট প্রতিনিধি রাশেদুজ্জামান। সাবেক হুইপ আবু সাইদ মাহমুদ স্বপন জয়পুরহাট 2 আসন থেকে 2014 সালে প্রথম এমপি হন। নির্বাচনী হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী স্বপনের 14,53,000 টাকা সম্পদ থাকলেও 15 বছরে তা বেড়েছে 40 গুণ। নির্বাচনী এলাকায় নিজেকে তিনি খাদেম হিসেবে পরিচয় দিত, অথচ দখলদারিত্ব ও ক্ষমতার অপব্যবহার করে এলাকার মানুষের আতঙ্ক হয়ে ওঠে স্বপন। তিনি জয়পুরহাটে একটি ভাড়া বাসায় থাকতেন। ভাড়া পরিশোধ না করার কারণে সেই বাসার মালিক তার ফ্যান খুলে নিয়েছিল। এতটা দুরবস্থা থেকে রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। রাজনীতিকেই ব্যবসা হিসেবে নিয়ে তিনি এই অগাধ সম্পদের মালিক, টাকার মালিক হন। পুলিশ ও শিক্ষক নিয়োগ, সড়ক ও সেতু নির্মাণ কাজের ঠিকাদারি, নদী খনন ও বাঁধ সংস্কার, এমনকি হাসপাতালের সামগ্রী ক্রয়েরও ঠিকাদারি স্বপনের নিয়ন্ত্রণে চলত। প্রতিটি কাজের কমিশন নিত। আদিবাসী জায়গা দখল করে তৈরি করেন নিজের বাড়ি। 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন সেই বাড়িতে আগুন দেয় ক্ষুব্ধ জনতা। কলেজের জায়গার সাথে উনি জায়গা নিয়ে আমার জায়গাটাও উনি নিয়ে নিলেন। নেওয়ার পরে আমাকে কিছু টাকা পয়সা দিতে চাইছিলেন, সেই টাকা পয়সা আজ পর্যন্ত পাইলাম না। শুধু দেশে নয়, লন্ডনেও সম্পদের পাহাড় গড়েছেন তিনি। 3 কোটি টাকা অবৈধ সম্পদ ও 653 কোটি টাকা ব্যাংকে লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। স্ত্রীর নামেও অবৈধ সম্পদ গড়েছেন। বিভিন্ন ব্যাংক থেকে 900 কোটি টাকা ঋণ নিয়ে 5 আগস্টের পর লন্ডনে সপরিবারে পালিয়েছেন তিনি। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ায় জয়পুরহাট ও আশপাশের এলাকায় মেয়র, উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান ও কাউন্সিলরদের মনোনয়ন এবং দলীয় পদ নিয়ন্ত্রণ করে কয়েকশো কোটি টাকা বাগিয়ে নেন। ভুক্তভোগীরা স্বপনের দৃষ্টান্তমূলক শাস্তি চান। জয়পুরহাটের সে একজন টেরোরিস্ট, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং ভূমিদস্যু ছিল। দেখেছি 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত অসংখ্য ভাইদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, নির্যাতিত করা হয়েছে। আমি তার জ্বলন্ত প্রমাণ। দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে আইনগত বিচারের জন্য সরকারের কাছে জোর দাবি জানায়। স্বপনের স্ত্রী মেহবুবা আলমের নামেও 2 কোটি 22 লাখ টাকা অবৈধ সম্পদ ও ব্যাংকে সন্দেহজনক লেনদেন ও ঢাকায় অবৈধভাবে 3টি ফ্ল্যাট কেনার অভিযোগে দুদকে মামলা হয়েছে। আতিকা রহমান, RTV। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।